তন্ত্র মানেই কি কালো জাদু? তন ধাতু, তন প্রত্যয়, তনু বিস্তারে। তন্ত্র মানে কালো জাদু নয়। সনাতন ধর্মে কোনো ব্ল্যাক ম্যাজিক বলে শব্দ নেই। তোমার এই দীর্ঘ অ্যাস্ট্রোলজির কেরিয়ারে হুম। এরকম তো অনেক ঘটনাই ঘটেছে, যে ঘটনা তোমার মনে দাগ কেটে গেছে। ডান দিকে একটা ঘর, বাঁ দিকে একটা ঘর। তার মানে তুমি এই ঘরটা যদি দাঁড়াও, তুমি সোজাসুজি ওই ঘরটা দেখতে পাবে। ঠিক আছে, আমি এই ঘরটাতে বসেছি, মেয়েটি ওই ঘরটাতে, মানে স্ট্রেট তুমি দেখতে পাচ্ছ। স্ট্রেট দেখতে পাচ্ছি। দু রকম ভয়েসে কথা বলছে। ওনার উপর কোনো প্রেতাত্মা ভর করে আছে। আমাদের না গায়ে সবসময় আমাদের মায়ের কবচ থাকে। আমাদের তো একটা প্রোটেকশনের ব্যাপার আছে, এইসব কাজ করে বেড়াই। বুঝে চলে যায় এখান থেকে। বললাম কেন, আমি চলে গেলে কি হবে, কি দরকারটা কি, প্রয়োজনটা কি? হ্যাঁ, বলছে না আমি একে নিয়ে যাবো। আমি বলছি কে তুই? যে নামটা বলছে মেয়েটার নাম ওইটা না, ওটার বড়দির নাম। গেছি যখন, মেয়েটা মানে পাগলের মতো বিহেভ করছে, নিজের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, যাকে পারছে মারছে, যা খুশি ছুঁড়ে মারছে। 5 তলা থেকে না 1 তলায় আওয়াজ শোনা যাচ্ছে। এত চিৎকার করছে। হ্যাঁ, বসে বসে আবার আমাকে দূর থেকে ডাকছে। ডাকছে, ডেকে বলছে ওটা খুলে কথা বল না, যে কবচটা। বলছে ওটা খুলে আয় না। ওনার বড়দি যখন পিএইচডি, তার মানে লাস্ট ওই ভাইভাটা হয় না, যখন দিতে গেছে, কলেজে পা রেখেছে, ওই সময় মারা গেছে। মেয়েটার সমস্যাও চালু হয়েছে। মেয়েটা যবে থেকে পিএইচডি করা শুরু করে তবে থেকে সমস্যা চালু হয়েছে। দুবার বিয়ে, তারপরে এঙ্গেজমেন্ট হয়ে 2বার ভেঙে গেছে। আচ্ছা, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি রত্ন নাকি মন্ত্র, তুমি কোনটা বলবে? রত্ন আমাদেরকে পাওয়ার দেয়, আর মন্ত্র এমন একটা জিনিস, আমি বলি মন থেকে যেটা আছে সেটা মন্ত্র। কারণ ভগবান এরকমই না যে দেবনাগরী ভাষায় উনি বোঝেন। তুমি মন থেকে ডাকলে ভগবান তোমার কথাও বুঝবে। তবে তুমি 1 মাস পূর্ব দিকে পা করে শো, তারপরে 1 মাস উত্তর দিকে পা করে শো। তো উত্তর দিকে পা করে পয়সা করি ফ্লো বেড়ে যাবে। আর যদি বাস্তুর মধ্যে কিছু ভৌতিক অনুভূতি করতে হয়, একদম যেখানে ঘুমাও তার সোজাসুজি একটা আয়না রাখবে। রাত্রিবেলা যাতে ঘুমটা ভাঙলে আয়নাটায় নিজের মুখটা দেখতে পাও। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন এপিসোড নিয়ে আসে নতুন নতুন অতিথির সাথে। আজকের পর্বটা একটু অন্যরকম হতে চলেছে আরো একবার। আপনারা সবাই হয়তো জানেন, আর যারা জানেন না তাদের বলে দিই, বেলগাছিয়াতে মা ওলাইচণ্ডীর একটি মন্দির আছে, যে মন্দিরটি 476 বছরের পুরনো। আজকে আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন বেলগাছিয়া ওলাইচণ্ডী মন্দিরের সেবায়েত ও অ্যাস্ট্রোলজার প্রদীপ্ত চক্রবর্তী। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, জয় মা চণ্ডী। ভিডিওর শুরুতে তোমাকে বলি হ্যাপি নিউ ইয়ার। তোমার নতুন বছর খুব আমি ভালো তোমাকেও হ্যাপি নিউ ইয়ার জানাই। বাকি সকলকে যারা ক্যামেরার ওপারে আছেন দর্শক বন্ধুদেরও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে বলি এই বছরটি সবার জন্য যেন খুব ভালো কাটে, সবার জন্য যেন খুব ভালো সংবাদ নিয়ে আসে। তোমার এই দীর্ঘ অ্যাস্ট্রোলজির কেরিয়ারে এরকম তো অনেক ঘটনাই ঘটেছে, যে ঘটনা তোমার মনে দাগ কেটে গেছে। এরকম কোনো ঘটনা দিয়ে আজকের এপিসোডটা আমরা শুরু করতে চাই। দেখো, তোমাকে আমি এই অ্যাস্ট্রোলজিক্যাল ঘটনার জন্য, তার মানে তন্ত্রের কাজবাজে যে ঘটনাগুলো আছে, প্রচুর এরকম ঘটনা আসছে আমাদের কাছে। তো তার মধ্যে যদি আমি স্পেসিফিক কোনো ঘটনা বলি, তো একটা ঘটনা আমার মনে পড়ছে। ঠিক আছে, সেই ঘটনাটা মোটামুটি ধরে নাও 2025-এর মার্চ কিংবা এপ্রিল মাসের, মার্চের শেষে কিংবা এপ্রিলের প্রথমে ঘটনাটি, তার মানে আমার কাছে কেসটি আসে। প্রথম কথা, আমার বাড়িতে আমি যেমন সেবায়িত, আমার বাবাও সেবায়িত মন্দিরে। তো বাবা তখন ছিলেন না, তো আমি ছিলাম। আমি মন্দিরে মায়ের সেবা করে আরতি করে সন্ধেবেলা আমি চেম্বারে বসি। চেম্বারে বসে ক্লায়েন্ট ছিলেন 2-3 জন, তাদেরকে আমি দেখি অ্যাস্ট্রোলজি, তাদের হরোস্কোপ বিচার করে তাদের যা যা বলার বলে দিই। তার মধ্যে একটি ছেলে আসে। ঠিক আছে, ছেলেটি তার মানে তোমাকে কিরকম বলবো, তার মানে উস্কো খুস্কো চুল নিয়ে, তার মানে চোখ মুখ ঢুকে গেছে, এরকম অবস্থায় এসছে। তো উনি বাইরে বসেছিলেন। এবার যথারীতি ওনার যখন টার্ন এসছে, উনি ঢুকেছেন চেম্বারে ঢুকে বলছেন যে আমার ছোড়দি খুব আজব টাইপের বিহেভিয়ার করছে। আমি বললাম আচ্ছা, তো আপনার কি হচ্ছে একটু শুনি। তো উনি বললেন
আপনি আসুন আমার সাথে। আমি বললাম কেন? বলছি বাইরে গাড়িতে আছে। আমি বললাম ঠিক আছে। গেলাম, দেখলাম কিছুতেই ঢুকবে না মন্দিরে। আচ্ছা। মন্দিরে কিছুতেই ঢুকবে না, ঠিক আছে। বলছে আমি যাব না, 3-4 জন মিলে ধরে রাখতে পারছে না। আমি বললাম ঠিক আছে, ছেড়ে দিন, ওনাকে রেখে দিন ওখানে। তো আপনি আসুন আর আপনার মাকে নিয়ে আসুন। তো তখন যখন ওনার মাকে নিয়ে আসলেন, ওনার মা বলছেন যে আপনি একবার, আমি কিছুতেই এখন রাখতে পারছি না, ঠিক আছে, কিছু একটা করে দিন, হ্যাঁ আপনি একবার বাড়িতে আসুন আমার। আমি বললাম দেখুন এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব না, এখন তো যাওয়া সম্ভব না, কারণ বাড়িতে কেউ নেই আমার। হ্যাঁ, মন্দির একা ফেলে, বাড়ি একা ফেলে তো যাওয়া সম্ভব না আমার। আমি বললাম আমি একটা জল দিচ্ছি, এই জলটা নিয়ে আপনি যান, জলটা নিয়ে আপনি যান, গিয়ে এই জলটা সকালবেলা ওনাকে যে করেই হোক মুখে 1 ফোঁটা দিয়ে দেবেন, ঠিক আছে, 1 ফোঁটা করে দিনে একবারই সকালবেলা দিয়ে দেবেন। তো ভালো কথা, ওনারা গেলেন। তারপরে আমি যথারীতি মন্দির টন্দির বন্ধ করে আমার 3তলা ঘরের ছাদে গিয়ে আমি অনেক সময় মেডিটেশন প্র্যাকটিস করি, ঠিক আছে। তো আমি বসে আছি, বসে থাকতে থাকতে আমার কি জানি না মনে হলো, একজন বলল যা ওর বাড়ি, আচ্ছা, যা মানে এরকম একটা তুমি ফিল করলে? যা। কারণ আমি তোমাকে এর পরবর্তী ঘটনায় বলবো, মা চণ্ডী না আমাদেরকে সবকিছু বুঝিয়ে দেন, ঠিক আছে, সবকিছু বুঝিয়ে দেন। যা যখন বললো, পরের দিন কিন্তু আমার বাড়িতে কেউ নেই, আমি তখনও একা, ঠিক আছে। আমি পরের দিনকে সব কাজবাজ করে দুপুরবেলা 12:30টার সময় মন্দির বন্ধ করে আমি গেলাম, বেশি দূর না, আমার বাড়ি বেলগাছিয়া, বেলগাছিয়া বেলেঘাটা, আচ্ছা। বেলেঘাটাতে গেলাম, গেছি। ঘরটা তোমায় কিরকম বলবো শুভঙ্কর, ধরো এই একটা ঘর, ঠিক আছে, ঘরে ঢুকেই ডাইনিংটা, ডান দিকে একটা ঘর, বাঁ দিকে একটা ঘর, তার মানে তুমি এই ঘরটা যদি দাঁড়াও তুমি সোজাসুজি ওই ঘরটা দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে, আমি এই ঘরটাতে বসেছি, মেয়েটি ওই ঘরটাতে বসে আছে, মানে স্ট্রেট তুমি দেখতে পাচ্ছ? স্ট্রেট দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমাকে হাত দিয়ে ডাকছে এরকম করে, কিচ্ছু বলছে না, ডাকছে এরকম করে, ঠিক আছে। আমার কিছু তার মানে দেখার পদ্ধতি আছে। দেখো আজকে আমি একটা খাতায় কলমে গুনে কেটে আমি বললাম তোমার ওপর কেউ কিছু করে রেখেছে, ঠিক আছে, সেটা তুমি বিশ্বাস করবে কেন? তুমি বিশ্বাস করবে কেন? ঠিক আছে, আমি তো সবার ক্ষেত্রেই বলতে পারি যে বিশ্বাস নিয়ে যে আমার কিছু হয়তো এইসব সমস্যা হচ্ছে, সে তো বিশ্বাস করবেই, তার উপর করা আছে, তুমি আমার কথাটা বিশ্বাস করবে কেন? তার কিছু আমার কাছে বিশেষ পদ্ধতি আছে যেগুলো দেখে তুমি ডিরেক্টলি বুঝতে পারবে তোমার ওপর কিছু করা আছে কিনা, আচ্ছা, প্র্যাকটিক্যাল প্রমাণ, ঠিক আছে, ওইসব লোকাচুরির কিছু নেই। তো আমি তখন ওনার মায়ের সাথে কথা বলছি, আমাকে এরকম করে ডাকছে, তো উনি আমাকে দেখে হাসছে, আমিও রিটার্নে হাসছি দেখে, ঠিক আছে, আমিও রিটার্নে হাসছি। তো এরকম বসে কথা হচ্ছে, ওনার মাকে বললাম আপনি হাতটা রাখুন এখানে, যে আমি যেটা করতে বলছি ওটি যদি হয় তাহলে আপনার হাতে, তার মানে আমার কিছু নেই ওখানে, আপনার হাতে যদি হয় তাহলে করা আছে, আর না হলে জিনিসটা করেনি, তার মানে হাতটা রাখলে এই মন্ত্রটা পড়ে করলে যদি কেউ কিছু করে রাখে ওনার হাতটা অটোমেটিকলি উঠবে। আচ্ছা, ঠিক আছে, আর না হলে কিচ্ছু হবে না। ঠিক আছে। তো দেখা গেল, তো ওখানে আমার আসলো যে ওনার উপর কোনো প্রেতাত্মা ভর করে আছে, ঠিক আছে। এবার ঘটনাচক্রে আমি গেছি ওই ঘরে, তো আমাদের না গায়ে সবসময় আমাদের মায়ের কবচ থাকে, আমাদের তো একটা প্রোটেকশনের ব্যাপার আছে, এইসব কাজ করে বেড়াই। তো বলছে এখান থেকে চলে যা, বলছে এখান থেকে চলে যা, 2 রকম ভয়েসে কথা বলছে, মানে এটা একদম রিয়েল স্টোরি। হ্যাঁ 2 রকম ভয়েসে কথা বলছে। আমি তোমাকে ভিডিওটা দিতে পারছি, দেখো ওনাদের তো একটা আছে, প্রাইভেসি আছে, ঠিক আছে, আমি তার জন্য দিতে পারছি না। বলছে চলে যায় এখান থেকে। বললাম কেন, আমি চলে গেলে কি হবে, কি দরকারটা কি, প্রয়োজনটা কি? হ্যাঁ, বলছে না আমি একে নিয়ে যাব, ঠিক আছে। আর যে নামটা বলছে, আমি বলছি কে তুই? যে নামটা বলছে মেয়েটার নাম ওইটা নয়, ওটার বর্দির নাম।
মানে মেয়েটার বর দিদির নাম ওটা? মেয়েটার বড়দির নাম ওটা। মেয়েটার বড়দির নাম ওটা। মানে তিনি জীবিত? না, এবার বাকি ঘটনাটায় আসছি। এবার আমি সেদিনকের মতো জলটা এখন খাওয়াচ্ছে, 1 সপ্তাহ খাওয়াতে বলছিলাম, চলে এসেছি। এবার আমার বাবা বাড়িতে ফিরেছেন, বাবাকে বললাম এই ঘটনা, ঠিক আছে। তো বাবা আর আমি মিলে কিছু জিনিস তৈরি করলাম, তৈরি করে এবার ওনার বাড়িতে হোম হবে, ঠিক আছে। গেছি যখন, মেয়েটা মানে পাগলের মতো বিহেভ করছে, নিজের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, ঠিক আছে, যাকে পারছে মারছে, যা খুশি ছুঁড়ে মারছে, ঠিক আছে, একদম তার মানে যাচ্ছে তাই অবস্থা। মানে ওনাদের বাড়িটা 4th ফ্লোরে, তবে 5 তলায়, ঠিক আছে। 5 তলা থেকে না 1 তলায় আওয়াজ শোনা যাচ্ছে, এত চিৎকার করছে? হ্যাঁ। আর আমার সাথে আরো যে 3জন যান, ব্রাহ্মণ, ঠিক আছে, তারা বলছে আমরা যাব না। বললাম কেন? চলুন, আপনাদের কিছু না হওয়ার দায়িত্ব আমার, তো এত তো কাজ আমার সাথে করে এসছেন। বলছে আমি এত কাজ করে এসছি, এরকম প্রচুর প্রেচ্ছানোর কাজ তুমি করেছো, তোমার সাথে আমরা করেছি, কিন্তু এরকম তার মানে 5 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে চিৎকার পাওয়া যাচ্ছে, চিৎকারের শব্দ পাওয়া যাচ্ছে। এবার তো যথারীতি লোকজন জড়ো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা গেছি ওপরে, তখনও উপরে যাইনি যখন লোকজন জড়ো হয়েছে, হ্যাঁ, ওপরে গেছি। তার মানে যাচ্ছে তাই অবস্থা, মানে ঘর দুয়ার তার মানে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বলছে তুই এসছিস কেন এখানে, আমি বলছি, আবার জিজ্ঞাসা করছি তোর প্রয়োজনটা কি, বল, তোর কিছু প্রয়োজনীয় জিনিস থাকলে বল, ঠিক আছে। বলছে আমি একে নিয়ে যাব, ঠিক আছে। বললাম ঠিক আছে। তো ওখানে কিছু ক্রিয়া করলাম, ক্রিয়া করার পরে ও শান্ত হয়ে এরকম বসে আছে, বুঝলো তো, আমাদের সামনে বসে আছে, ওখানে পুজো চলছে, আমি ক্রিয়া করছি, বসে আবার আমাকে দূর থেকে ডাকছে, ডেকে বলছে ওটা খুলে কথা বল না, যে কবচটা, বলছে ওটা খুলে আয় না। শঙ্কর, ওরকম অতটা কেউ মাথা ঘোরাতে পারে না নর্মাল মানুষ, আমরা কতটা ঘোরাতে পারবো? এতটা ঘোরাতে পারবো, এতটার বেশি ঘুরেছি, আমি অবাক হয়ে গেছি, ঠিক আছে। বলছে ওটা খুলে আয় না, তখনও ওকে জিজ্ঞাসা করেছি, ঠিক আছে তুই যাবি কি? বলছে না, যাবো না। তারপরে ক্রিয়া সম্পন্ন হলো, মোটামুটি 4-4.5 ঘন্টা লেগেছিল ওকে বার করতে। তারপরে বোঝা গেল ওর বড়দির ক্ষেত্রে, তার মানে 3টে ছেলে মেয়ে, ওনার 2টো মেয়ে 1টা ছেলে, 3জনই পড়াশোনায় মারাত্মক ভালো। ওনার বড়দি যখন পিএইচডি, তার মানে লাস্ট ওই ভাইভাটা হয় না, যখন দিতে গেছে, কলেজে পা রেখেছে, ওই সময় মারা গেছে। মেয়েটার সমস্যাও চালু হয়েছে, মেয়েটা যবে থেকে পিএইচডি করা শুরু করে তবে থেকে সমস্যা চালু হয়েছে। দুবার বিয়ে, তার মানে এঙ্গেজমেন্ট হয়ে 2বার ভেঙে গেছে। এটা হলো কি করে, মানে কেউ? ওটাই বলছি, হলো কি করে। এবার আসছি জিনিসটা, যে 2বার এঙ্গেজমেন্ট হয়ে ভেঙে গেছে, ঠিক আছে। তার মানে পিএইচডি কবে কমপ্লিট হবে জানে না। ওর বড়দির ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটেছে, পিএইচডি করার তার মানে একদম লাস্ট, তার মানে ভাইভাটা দিতে যাবে, মারা গেছে, কলেজে পা রেখেছে। জানা গেল, গণনায় আসলো, দেখলাম গণনায় যে কেউ আপনাদের ওপর কিন্তু, তার মানে ওনার বড় মেয়ের ওপর কেউ কিন্তু কিছু চালান করেছিল, ঠিক আছে, ভালো কথা। ওনারা বললেন যে হ্যাঁ করেছিল, তখন আমাদেরকে একজন বলেছিল, আমরা বিশ্বাস করিনি।
ওনারা জামশেদপুরে থাকতেন। জামশেদপুরে মানে পারিবারিক বাড়ি প্লাস একটা জমি ছিল। তো ওনার যে মেয়েটির ফাদার, ওনার বাবার যে দাদা, তার মেয়েটির জ্যাঠা, ওই জমিটি ওদেরকে দিতে চাইছিল না। তো ওনারা বলছিল না আমরা বিক্রি করে চলে যাব। আর ওনার যে জ্যাঠা বারবার বলছিল যে আমার নামে লিখে দে, তো তো আছিস, তো তো ছেলে মেয়ে পড়াশোনায় ভালো, তুই এত টাকা তারপরে নেভিতে কাজ করতো লোকটা, ঠিক আছে, তো তুই হচ্ছে লিখে দে। সে তো দেখো পারিবারিক জমি না কেন লিখবো, এরকম একটা ব্যাপার ছিল। হতে হতে লেখেনি। জমিটা কিন্তু এখনো বিক্রি হয়নি। এরাও যেহেতু লিখে দেয়নি, ওরাও যেতে করেনি, ধর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়নি, পড়েই আছে। ওই গ্রাজে এই মেয়েটার ওপর চালান করেছিল। আর এই মেয়েটা নিজের তো তার মানে নিজের জীবনের অনেকটা অংশ তোর বাকি আছে, অনেক কিছু চাওয়া পাওয়া তো বাকি আছে। সেই চাওয়া পাওয়াগুলোই যখন পূরণ না হয়, ঠিক আছে, তখনই কিন্তু একটা আত্মার মুক্তির পথে বাধা হয়। আচ্ছা, ঠিক আছে, অপূর্ণ ইচ্ছা, তখনই তারা প্রেতাত্মায় কনভার্ট হয়। যেমন দেখো বলে যে সুইসাইডের জন্য গরুর পুরাণে আলাদা শাস্তি আছে, আনন্যাচারাল ডেথ আলাদা শাস্তি আছে। তাদেরকে এই জগতের মধ্যে আটকে থাকতে হয়, তারা মুক্তির পথ পায় না। সেম এই ক্ষেত্রে এটা তো আনন্যাচারাল ডেথ, ন্যাচারাল ডেথ তো নয়, ন্যাচারাল ডেথ তো নয়। এই ক্ষেত্রেও ওর আত্মাটা আটকে ছিল। দেখো আত্মা যখন কেউ মারা যায় না, তখন তার কাছে না ভাই, না বোন, না মা, না বাবা, ঠিক আছে, তার কাছে হচ্ছে সে বেঁচে আছে, আমি বেঁচে নেই। ওটাও একটা অপূর্ণ ইচ্ছাই। তার তো কোনো সময় হয়নি যাওয়ার, তার তো কোনো সময় হয়ে ওঠেনি যাওয়ার। তখন ওর বোনকে ধরে, আচ্ছা, ধরে এই জিনিসগুলো ঘটে। তারপরে এখন তারা অনেক ভালো আছে, তার মন্দিরে এসে তারা দীক্ষা গ্রহণও করেছেন। দীক্ষা গ্রহণ করে তো এখন দিল্লি শিফট হয়েছেন। রিসেন্টলি এসছিল আমার কাছে, তার মানে মাস 3 আগে, ঠিক আছে, বিয়ের কার্ডটা দিয়ে গেছে। বিয়ে ফাইনাল হয়ে প্রথম কার্ডটা দিয়েছে মা চণ্ডীকে, সেকেন্ড কার্ডটা দিয়েছে আমাকে, মানে আমার বাবার নামে, ঠিক আছে, আমার বাবার নামে দিয়েছে, আমাদেরকে বলে গেছে। বলেছে আমরা ফ্লাইটের টিকিট, ট্রেনের টিকিট, যাতে খুশি আপনারা আসতে চান আপনারা একবার আসবেন। বলছি অবশ্যই, যদি আমরা সময় সুযোগ পাই, যদি আবার এরকম কোনো কেস না পড়ে, হ্যাঁ আমাদের যদি সময় সুযোগ থাকে তো আমরা অবশ্যই যাব, অবশ্যই যাব। আচ্ছা, এটাও তো একটা ব্ল্যাক ম্যাজিকেরই কাজ, ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, তো তন্ত্র মানেই কি কালো জাদু? দেখো, তন্ত্র মানে কালো জাদু নয়। প্রথম কথা তোমাকে বুঝতে হবে, আমি এখানে বলতে গিয়ে একটা কথা বলি। তন্ত্র, তন ধাতু, তন প্রত্যয়, তনু বিস্তারে, এই কথাটি আমরা বলে থাকি। তো তন ধাতু অর্থাৎ বিস্তারিত হওয়া। যে শাস্ত্র আমাদের জীবনকে বিস্তারিত করে, যে শাস্ত্র আমাদেরকে অসীম আনন্দ দেয়, যে শাস্ত্র আমাদেরকে মুক্তির পথ দেখায়, তাকে বলা হয় তন্ত্র। তন্ত্র ব্ল্যাক ম্যাজিক নয়। প্রথম কথা, আমাদের সনাতন ধর্ম অনুযায়ী সনাতন ধর্মে কোনো ব্ল্যাক ম্যাজিক বলে শব্দ নেই। এবার যে তন্ত্র, আমি তোমাকে বলি, তন্ত্র হচ্ছে বেদের একটা পার্ট, অনেকে বলে না, কিন্তু এই কথাটি থেকে আমি বলছি তোমাকে, দেবীনাঞ্চ যথা দুর্গা বর্ণানাম ব্রাহ্মণং যথা তথা সমস্ত শাস্ত্রানাম তন্ত্রশাস্ত্র মনোত্তমম সর্বকাম প্রদং পূর্ণং ত্রন্তবৈ বেদসম্মতম। তার মানে কথাটা বোঝো, তন্ত্রশাস্ত্র মনোত্তমম সর্বকাম প্রদং পূর্ণং তন্ত্রবৈ বেদসম্মতম। মানে তন্ত্রশাস্ত্র হচ্ছে বেদে কিছু সূক্ষ্ম জিনিস, তন্ত্র হচ্ছে
বেদের ওই সূক্ষ্ম জিনিসের বড় কর্মকাণ্ডকে বা বড় প্রয়োগকে তন্ত্র বলা হয়। বুঝতে পেরেছো? এইবার দেখো এই তন্ত্রের ব্ল্যাক ম্যাজিক না তন্ত্র কি, এটা বলতে গিয়ে বলি আমাদের 4টে যুগ: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর, কলি। 4টে। সত্যযুগে কি ছিল? বেদ। ত্রেতাতে কি ছিল? শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি, কিন্তু শুনে শুনে যেহেতু মনে রাখা হতো। সত্য হলো, দাপর হলো, ত্রেতা। ত্রেতাতে কি? ত্রেতাতে হচ্ছে পুরাণ। আর কলিতে কি? তন্ত্রশাস্ত্র। তন্ত্রশাস্ত্রের কথাতে আসতে বলি, তন্ত্রশাস্ত্র বলেছিলেন হচ্ছে সদাশিব। সদাশিব পার্বতীকে বলেছিলেন, আর সেটা হচ্ছে নারায়ণ বিষ্ণু সম্মতি দিয়েছিলেন তাতে। যেটা আমরা জানি তন্ত্রশাস্ত্রের দুটো পার, আগম ও নিগম। তো আগম, আগম কথাটা কোথা থেকে এসছে জানো? আগত শিববক্তব্য, আ গতঞ্চ গিরিজামুখের গ, মতঞ্চ শ্রী বাসুদেবস্য, ম, আ গ ম। ঠিক আছে, এবার আমি বলি যেটা স্বয়ং মহাদেব পার্বতীকে বলেছেন, যেটা স্বয়ং মহাদেব পার্বতীকে বলেছেন, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হতে পারে? সেটা কি ব্ল্যাক ম্যাজিক হতে পারে? এবার আমি আসি আর একটা কথায়। তন্ত্রশাস্ত্রকে আবার যদি আমরা দুটো পার্টে ভাগ করি, ঊর্ধ্বতন্ত্র, অধতন্ত্র। আচ্ছা। ঠিক আছে, ঊর্ধ্বতন্ত্রে কি আছে? মুক্তির পথ, সাধনা মার্গ, নিজের শরীরকে জানা, চক্র সম্বন্ধে অবগত হওয়া। অধতন্ত্রে কি? শটকর্ম। আচ্ছা। মারণ, উচ্চাটন, বশীকরণ। প্রথম কথা, এই শটকর্ম, মারণ, উচ্চাটন, বশীকরণ করারও অনেক প্যারামিটার্স আছে, প্রচুর লিমিটেশনস আছে, সেটা সব বুঝে করতে হয়। আজকে আমি দেখছি অনেক ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলসে যে ভোজপত্রে এটা লিখে এর মাথায় এতবার ঘুরিয়ে, বা এর বাড়ির সামনে এটা পুঁতে দে, শ্মশানে এটা পুঁতে দে। অত সহজ? তাহলে তো সবাই করতে পারে। লিখছে 3 ঘন্টায় বশীকরণ, 5 ঘন্টায় বশীকরণ। হয় নাকি? সম্ভব নাকি কোনোদিন? কোনোদিনও সম্ভব না। তার মানে এটা পুরোটাই বুজরুকি। দেখো, আজকে ফেসবুকে ভিউয়ার্স পাওয়ার জন্য, ঠিক আছে, বা আমার কথা যাতে এই তোমার চ্যানেলে এসে আমি তোমার কথা, ঠিক আছে, যদি আমি বলি সহজ জিনিস না, ঠিক আছে, লোকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে। যে আমি আজকে বললাম একটা লেবু নাও, একটা লঙ্কা নাও, ঠিক আছে, এই করো, ঠিক আছে, ওর হচ্ছে গায়ে ঠেকিয়ে এখানে পুঁতে দাও, ও বশীকরণ হয়ে যাবে। শর্টকাটে। শর্টকাট হয় না। অনেক প্যারামিটার্স আছে, অনেক প্যারামিটার্স আছে। সেই প্যারামিটার্সগুলো মেনটেন করে এই জিনিসগুলো কিন্তু ভাই করতে হয়। এতটা সহজ নয়। ঠিক আছে, এতটা সহজ নয়। দীর্ঘদিনের প্র্যাকটিস, দীর্ঘদিনের প্র্যাকটিস। হ্যাঁ, হয় না। এবার এই ঊর্ধ্বতন্ত্র, অধতন্ত্রের কথা বলি। এবার সদাশিব তাহলে এই ষটকর্ম কেন বললেন? মারণ, উচ্চাটন, বশীকরণ। তন্ত্র, প্রথমে যে কথাটা বললাম, তন্ত্র আমাদেরকে বিশাল আনন্দ দেয়, মুক্তির পথ দেখায়। ধরো তুমি তন্ত্রে বিশ্বাসী না, বা হচ্ছে ঠাকুর বিশ্বাসী না, ঠিক আছে, তুমি কিন্তু ঠাকুর বিশ্বাসী না হয়েও তুমি কিন্তু আস্তিক হতে পারো। আচ্ছা। কি করে বলো তো? আমাদের বলা হয়েছে ঈশ্বর বিশ্বাসী না হয়েও হিন্দু ধর্মে আস্তিক হওয়া যায়। বেদে বিশ্বাসী লোককে হিন্দু ধর্মে আস্তিক বলে, আর বেদে অবিশ্বাসী লোককে হিন্দু ধর্মে নাস্তিক বলে। ঠিক আছে, তো এবার আসি এই অধতন্ত্র। অধতন্ত্রতে তোমার, ধরো তুমি আমার কাছে এসছো, দাদা আমার এই কাজটা আছে, ভালো কথা, তোমার এই কাজটা আমি করে দিই। ধরো তুমি খুব মারাত্মক পরিমাণ, তার মানে মেটেরিয়ালিস্টিক, গাড়ি বাড়ি, তুমি দেখলে কাজটা হলো, তোমার কিন্তু তন্ত্রের প্রতি ইন্টারেস্ট থাকবে। বাহ, আরেকটা কাজ করাই তো, আরেকটা কাজ করাই তো। যদি সঠিক গুরু হয়
বা সঠিক লোক হয়, সে তাকে দীক্ষা দেবে। দীক্ষা তো পরে আসছে, সে তাকে বোঝাবে যে তন্ত্র দ্বারা এই কাজ হলো, তার মানে তোমার তন্ত্র ভালো মার্গের পথে নিয়ে যেতে পারে তোমাকে, ঠিক আছে? তারপরে সে তাকে বোঝাবে, বুঝিয়ে দীক্ষা দেবে, দীক্ষা দিয়ে ভগবানের পথে নিয়ে আসবে। তার মানে এই যে তুমি আমার কাছে ধরো বশীকরণ করাতে আসলে, ঠিক আছে, প্রথম কথা আমার কাছে যারা এসে বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বশীকরণ, আমি তো করি। আমার কাছে বলতে আসবেনই না আমার কাছে, যে আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এইসব ক্ষেত্রে আমি করি না, ঠিক আছে? ধরো বশীকরণ করলাম, তার কাজটা হলো, তাহলে কিরকম ধরো হচ্ছে অফিসের বস খুব প্রবলেম করছে। হ্যাঁ, আমি এটা জিজ্ঞাসা করছিলাম যে কিরকম বশীকরণ। অফিসের বস খুব প্রবলেম করছে, ঠিক আছে, তখন তাকে একটা বশীকরণ প্রয়োগ করে দিলাম, সে তার সাথে সম্পর্কটা ভালো হলো। বুঝতে পেরেছো? আচ্ছা, বশীকরণ মানে কি বশ করে নেওয়া? দেখো, মানে আমার বশীকরণ মানে তাহলে তো এরকম করে আমি ধরো তোমাকে বলবো ওঠো, তুমি উঠবে, তোমাকে বলবো বসো, তুমি বসবে, তা নয় জিনিসটা, জিনিসটা নয়। তাহলে সবাই সবাইকে, এখন যা জেনারেশনের হচ্ছে, তাহলে তো সবাই সবাইকে বশীকরণ করে রাখে। মানে সেটাই আমি সেই জন্যই আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট আসে, তাদেরকে আমি ফিরিয়ে দিই আমি, যে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হলে আসুন, আমি আছি। স্বামী স্ত্রীর সম্পর্কে প্রবলেম হচ্ছে, আসুন, আমি আছি। কিন্তু এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দেখো, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে আমরা সব ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি। আমার কাছে এরকমও ক্লায়েন্ট আসেন যারা বলেন এখন তো সব সিজার বেবি, তো তার ডেট দিয়ে দিচ্ছে ডাক্তার, কোন ডেটে করবেন দেখুন। সে আমার কাছে আসলো, দেখুন তো কোন ডেটটা ভালো হবে, এই ডেট কোন ডেটে জন্মালে আমার ছেলে বা মেয়ের ভাগ্য খুব ভালো থাকবে, পয়সা কড়ি খুব হবে, ম্যারিড লাইফ খুব ভালো হবে। প্রথম কথা হচ্ছে, সে তার হরোস্কোপটা নিয়ে জন্মাচ্ছি, যে আমরা জন্মেছি সেটা আমাদের আগের জন্মের কর্মফল, সেই কর্মফলের জন্যই হরোস্কোপ, কিন্তু সেই কর্মফলের জন্যই হরোস্কোপ। ভগবান মা চণ্ডী যেটা লিখে দিয়েছে সেটাকে পাল্টানোর ক্ষমতা কি আমাদের আছে? আমরা তাহলে ভগবান হয়ে যেতাম না? আমি নিজেকে বলি আমরা একটা ঝাড়ুদার, পথটা দেখিয়ে দিয়েছে, পথটা করে দিয়েছে, পথে কোনো ময়লা পড়ে থাকলে ওটাকে পরিষ্কার করতে পারি আমরা, পথে কোনো ময়লা থাকলে সেটাকে পরিষ্কার করতে পারি। ধরো তোমার এই মেয়েটির ওপর যে প্রেত চালান হয়েছিল, ঠিক আছে, তন্ত্রক্রিয়া হয়েছিল, এটা তোর নর্মাল লাইফের আন্ডারে পড়ে না, বা তার হরোস্কোপ যে এই আন্ডারে পড়ে না, ওর লাইফটাকে আমি নর্মাল ওয়েতে ফিরিয়ে দিলাম, ঠিক বুঝতে পেরেছো? নর্মাল রাস্তায় আমি ফিরিয়ে দিলাম। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার অনেক দর্শকরাই যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে টাইমে তোমার সাথে যোগাযোগ করবে, মানে বা হোয়াটসঅ্যাপ করবে, বা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? যোগাযোগ করতে চাইলে শুভঙ্কর যেমন বললো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, প্রথম কথা। সেকেন্ড কথা হলো, আমাকে ফোন করার সময় হচ্ছে সকালবেলা 8টা থেকে সন্ধ্যেবেলা 8টার মধ্যে, এই টাইমের মধ্যে ফোন করলে আমার কথা বলতে সুবিধা হয় আপনাদের সাথে। বা আপনারা ওলাইচন্ডী মন্দিরে এসেও আপনারা বলতে পারেন প্রদীপ্ত চক্রবর্তীর নাম, যে আমার বাবা বা কাকা এদের দুজনের মধ্যে কেউ থাকবে, তারা বলে দেবে আপনাকে। আচ্ছা, তুমি বললে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এই যে মানুষ যখন জন্মায় তার চার্টে তো অনেক সময় আমরা দেখি যে মঙ্গল দোষ থাকে, বা মাঙ্গলিক যে ব্যাপারটা এটা তো থাকে। এই মঙ্গল দোষ কি কাটানো যায়? দেখো, আমি তোমাকে বলি যে মাঙ্গলিক দোষটা কি আগে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? যে মঙ্গল তো সবার হরোস্কোপে আছে, মঙ্গল কিছু স্পেসিফিক জায়গায় বসে থাকলে তাকে আমরা মাঙ্গলিক দোষ বলি। ধরো কারুর হরোস্কোপে মুনের 7th বসে আছে, বা লগ্নের 7th বসে আছে, মাঙ্গলিক দোষ। এবার দেখো, বা 12th বসে আছে, মাঙ্গলিক দোষ। এবার বুঝতে হবে কোন জায়গায় কোন মাঙ্গলিকটা হয়েছে, সেটার জন্য কি সমস্যা হতে পারে। কারুর ক্ষেত্রে তো বিয়ের ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে মাঙ্গলিকের জন্য,
আচ্ছা, মানে এরকম হয়, মানে এই হ্যাঁ, ধারণাটা আছে অনেকেরই যে মাঙ্গলিক মানে তার সাথে মরে যাবে, মরে যাবে বা হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে, তার সাথে বিয়ে করা উচিত নয়। উচিত নয়। এবার দেখো আমি তোমাকে বলি, হয় হয় সব ক্ষেত্রে নয়, আচ্ছা, ঠিক আছে? শুধু মঙ্গলের পজিশন দেখলে হয় না, তার সাথে অন্য গ্রহগুলোরও পজিশন আমাকে দেখতে হবে, যেমন সানের পজিশন দেখতে হবে, ঠিক আছে, জুপিটারের পজিশন দেখতে হবে। যদি মঙ্গলের উপর কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে তো ব্যাপারটা অত জোর দিয়ে করার কোনো প্রয়োজন নেই, মাঙ্গলিক দোষ আপনার কাটাতে হবে, এ করতে হবে, কিন্তু দরকার হলে কাটাতে হবে, প্রথম কথা। এবার ধরো আমি যে কথাটায় আসছিলাম, ধরো সেভেন্থে আছে, সেভেন্থে মানে বলছে সেভেন্থ হাউস হচ্ছে আমার পার্টনারের হাউস, আচ্ছা, পার্টনার হাউসে মঙ্গল আছে, তার মানে বিয়ের পরে আমার পার্টনার হাউসটা অ্যাক্টিভ হলো, মঙ্গলটা অ্যাক্টিভ হলো। সেই ক্ষেত্রে আমার পার্টনারের সমস্যা হতে পারে। মঙ্গল কী ধরনের সমস্যা দেয়? রাগ, ব্লাড প্রেশার, অ্যাক্সিডেন্ট। আরেকটা জায়গা, আরেকটা অ্যাসপেক্ট ভাবো, সেভেন্থ হাউস বোঝায় আমার ব্যবসার জায়গাকেও বোঝায়, তাহলে সেটা তো আমার ব্যবসার দিকেও এফেক্ট দিতে পারে, ব্যবসার দিকেও তো এফেক্ট দিতে পারে। যাদের টুয়েলভতে থাকে তারা বৈবাহিক কনজুগাল লাইফে সুখ পায় না, ঠিক আছে, কনজুগাল লাইফে সুখ পায় না। তো এটা পুরোপুরি বিচার্য মঙ্গলের পজিশনটা কি আছে। আমি মাঙ্গলিক, তোমাকে বিয়ে করা যাবে না, মাঙ্গলিক, তো মাঙ্গলিক দোষ কাটাতে হবে, এই কথাগুলোর কোনো স্টেবল বেস নেই। মানে ভ্যালুলেস কথাবার্তা। ভ্যালুলেস বলাটা ভুল, ঠিক আছে, যে মাঙ্গলিক হলেই যে এরকমই হবে এই স্ট্যাম্প মারাটা ভুল। ভুল, মানে আগে ওটা অ্যাকচুয়ালি মানে বিচার্য। বিচার্য, অবশ্যই বিচার্য, ঠিক আছে। আমরা এখন জন্ম নিয়ে কথা বলছি এই বিষয়টা নিয়ে, আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে ধরো দুজন একসাথে জন্মালো, হ্যাঁ। দুজনের ভাগ্য কি সেম হবে? দেখো, মানে এটা খুব ভালো কোশ্চেন করেছো তুমি। ধরো তুমি আর আমি একই সাথে জন্মেছি, ঠিক আছে, বা ধরো আমরা টুইন্স, একই সাথে জন্মেছি, আমাদের ভাগ্য সেম হবে? হতেই পারে না, হবে না। না। কারণটা কি? এবার আসি, অ্যাকর্ডিং টু কেপি অ্যাস্ট্রোলজি, কৃষ্ণমূর্তিজি একটা সাবলট থিওরি এনেছিলেন, যেটা আমরা বলি নক্ষত্র। তখন বৈদিক যে নক্ষত্রটাকেও 9টা ভাগে ভাগ করেছিলেন, আচ্ছা, ঠিক আছে। তো সেখান থেকে ওই যে সাবলটের স্প্যান খুব কম হয়, তার মানে কয়েক সেকেন্ডের অন্তরে সাবলট চেঞ্জ হতে পারে, আচ্ছা, 5 থেকে 10 বা 13 সেকেন্ডের অন্তরেও সাবলট চেঞ্জ হতে পারে। তো এবার দেখো, তুমি জন্মেছ হচ্ছে, সাপোজ ধরে নাও সকাল 6:45:10, আর তোমার যে টুইন্স, তার তো মিনিমাম 10-15 সেকেন্ডের গ্যাপ থাকবে, ঠিক আছে, তার ধরো 15 সেকেন্ডের গ্যাপ হলো। তা প্রথম যে জন্মেছে তার লগ্ন কাসপাল সাবলট হলো হচ্ছে সান, আর তারপরে যে জন্মেছে তার লগ্ন কাসপাল সাবলট হলো মুন। আচ্ছা, এবার ধরো সাপোজ তার সান হচ্ছে লগ্নের, ধরো লগ্নই সিংহ রাশি, তার লগ্ন পড়েছে, সান তার লগ্নের অধিপতি, আর এর হচ্ছে মুন। তো মানে লগ্ন তো ওই টাইমটাতে 2 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হয়, ধরো ওই টাইমটাতে সেমই আছে, মানে এর কিন্তু লগ্ন কাসপাল সাবলট এককেই সিগনিফাই করলো, আর ওর কিন্তু লগ্ন কাসপাল সাবলট 12কে সিগনিফাই করে দিল, বুঝতে পেরেছো? তো এই জন্য সমান হয়, সমান হবে না। আচ্ছা। আচ্ছা, এই যে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে অ্যাস্ট্রোলজিতে অনেক সময় রত্ন বা স্টোন দেয়, এই রত্ন বা স্টোন কিভাবে কাজ করে? দেখো, প্রথম কথা আমি তোমাকে একটা কথা বলি, রত্ন স্টোনের কথা ছেড়ে দাও, আমি আসি আমাদের গঙ্গাকে নিয়ে, মা গঙ্গায় কি হয়? জোয়ার হয়, ভাটা হয়, হয়তো এটা কিসের কারণে হয় গো? চন্দ্রের পজিশনের চেঞ্জের জন্য। হাইটাই লোটাই চন্দ্রের জন্য হয়। তো বলা আছে সায়েন্সের কথায় যে তো মানে আওয়ার বডি ইজ মেড অফ 70% ওয়াটার, 70% জল দিয়ে তৈরি, ঠিক আছে।
সেই চন্দ্র যখন ওখান থেকে ওই নদীটার উপর এফেক্ট ফেলতে পারছে, আমরা তো আমাদের উপর এফেক্ট ফেলবে না কেন? আমাদের উপর এফেক্ট ফেলবে না কেন? প্রথম আসি এই কথা। সেকেন্ড, যে রত্নর কথাতে বলতে গেলে, রত্ন প্রেসক্রাইব করার না কিছু স্পেসিফিক ফর্মুলা আছে। তো আমি এরকম অনেককে শুনেছি, আমার অনেক ক্লায়েন্ট এসে বলেছে, আমি দেখিয়েছিলাম আগে যে সে বলেছে আপনার এই গ্রহটা বাজে, আপনি এইটা পরে নিন, এই গ্রহটা অশুভ ফল দিচ্ছে, আপনি এই স্টোনটা পরে নিন। আমি তাকে একটা উদাহরণ দিই, তাদেরকেও দিই, এখানেও আমি বলছি। পাড়ার একটা ভালো ছেলে, একটা বাজে ছেলে, দুটো ছেলে। ভালো ছেলেটা কি করে? পাড়ার সবাইকে উপকার করে, হেল্প করে, সবার সাথে ভালো সম্পর্ক মেনটেন করে, কারোর অসুবিধা হলে দৌড়ে যায়। খারাপ ছেলেটা কি করে? ভাঙচুর, বদমাইশি, লোকের সাথে ঝামেলা। ভালো ছেলেটার হাতে আমি 1 কোটি টাকা, ঠিক আছে, আর তাকে হচ্ছে কাউন্সিলর করে দিলাম পাড়ার। ভালো ছেলেটা কি করবে? ওই 1 কোটি টাকা দিয়ে পাড়ার উন্নয়ন করবে, আর কাউন্সিলরের পদে থেকে যারা বদমাইশি করবে তাদেরকে বলবে সাবধানে থাক, না জেলে ঢুকিয়ে দেবো, নালে বলবে হচ্ছে এটা করে দেবো, ওদেরকে ভয় দেখিয়ে রাখবে, যাতে তারা পাড়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখে। ঠিক। আর বদমাইশ ছেলেটা কি করবে? পাড়া ধ্বংস করবে, ওই 1 কোটি টাকা দিয়ে হয়তো বাজে কিছু কাজ করবে, এই সব জিনিসগুলো ঘটাবে সে। সেম রত্নের ক্ষেত্রেও, তোমার যে গ্রহটা, ধরো কেউ আমার কাছে এসছে বিয়ের জন্য, ঠিক আছে, বিয়ের জন্য কোন কোন হাউস লাগে? 2, 7 and 11। সেকেন্ড হাউস 2 কেন লাগে? সেকেন্ড হাউস কেন লাগে? ইনক্রিজিং অফ ফ্যামিলি মেম্বার। দুটো ফ্যামিলি জয়েন্ট হচ্ছে মানে তো ইনক্রিজিং অফ ফ্যামিলি মেম্বার হচ্ছে, একদমই তাই। ঠিক আছে। 7th হাউস মানে হচ্ছে আমাদের পার্টনারের হাউস, আর 11th হাউস মানে হচ্ছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। তারপর তো এটার সাথে কোন গ্রহ আসবে সেটা তো তার নেচারটাকে দেবে, কিন্তু ভাবগুলো আমাদের রেজাল্ট দেয়। আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলাই আছে রুলটা, ইফ 7th কাস্পাল সাবলট সিগনিফাইজ 2, 7, 11, দেন ম্যারেজ প্রমিসড, ম্যারেজ হবে। তোমার 2, 7, 11 তাকে, তার বিয়ে হচ্ছে না, 2, 7, 11 কিছু পাওয়ার দিতে হবে আমাকে। আমি দেখলাম সাপোজ হয়তো জুপিটার তাকে কানেক্ট করছে, আমি জুপিটার দিলাম। এবার এক্ষেত্রে বলে দিই, 2, 7, 11 কিন্তু মারক বাধক। 2, 7, 11 মারক বাধক। যদি আরেকটু ইন ডিটেলস বলো। ইন ডিটেলস যদি আমি বলতে চাই, চর রাশির ক্ষেত্রে 2, 7, 11, স্থির রাশির ক্ষেত্রে 2, 7, 9, আর দাত্তক রাশির ক্ষেত্রে 2 আর 7। এটা হচ্ছে মারক স্থান। মারক বাধক কানেক্ট হলে একটা লোক মারা যায়। আচ্ছা। এবার ধরো তার 2, 7, 11কে আমি পাওয়ার দিয়ে দিলাম, তার মারক স্থানে ওটা কানেক্ট করে আছে, কি হবে? মৃত্যু অবধি হতে পারে। মৃত্যু তো দেখো ভগবানের লেখা, শরীর খারাপ তো অবধারিত করবেই, সে তো হসপিটালাইজড হতেও পারে, তার সাথে 6, 8, 12 কানেক্ট করলে ছেড়ে দাও, কোনো কথাই নেই। তো তার জন্যেই একটা স্টোন প্রেসক্রাইব করার সময় হুটপাট আমি 4টে স্টোন লিখে দিলাম, হয় না জিনিসটা। অনেক কিছু অ্যানালিসিসের ব্যাপার থাকে, ঠিক। এই যে তোমার তন্ত্র, আমরা তন্ত্র স্টোন নিয়ে কথা বলছি। তন্ত্র কেন এলো বলো তো? তন্ত্র আমাদের জীবনকে সহজ করতে এসছে। এই যে স্টোন আমি হুটপাট দিতে পারবো না, তন্ত্র এটাকে সিম্পলিফাইড করেছে। এই যে বৈদিক পুজোর যে সূক্ষ্মতা আর যে বিশালতা, সেটা কলিযুগে মেনটেন করা সম্ভব নয়। শ্রুতিশাস্ত্র অনুযায়ী এরকমও বলা আছে যে এই হোমে সাদা গরুর দুধের ঘি দিতে হবে। প্রথম কথা তো 10 রকম
গরুর দুধের ঘি তুমি ইউজ করতে পারো না? তুমি আজকে বাজার থেকে কিনে আনছো, দশগ্রাম ভান্ডার থেকে কিনে আনো, তুমি দিতে পারবে আমাকে গ্যারেন্টি যে ওটা একটা দুধের থেকেই বার করে হচ্ছে ঘিটা তৈরি করে তোমাকে দিয়েছে? কোনো দিন সম্ভব নয়। তো সেখানে আর একটা কথা বলি, শ্রুতিশাস্ত্র যে এটাও বলা আছে মাকে এত ফুল দিয়ে আমরা সাজাই, এত ফুল দিয়ে, মাকে দেখা যাচ্ছে না ফুলে ভর্তি পুরো। বলছে যে ফুলে ভ্রমর বসেনি, যে ফুলে হচ্ছে ভ্রমর মধু খায়নি, সেই ফুল ইউজ করতে হবে। সম্ভব? তো তন্ত্রশাস্ত্র আমাদের সেই জায়গাটাকেই প্রশস্ত করে দিয়েছে। যে কোনো লোক কর্তৃক যে জিনিস তুমি আনবে, সেই জিনিসকে মন্ত্র দ্বারা শুদ্ধ করে যখন আমরা চক্রের মধ্যে রাখছি, সেটা পুজোর জন্য প্রস্তুত। ওটা দিয়ে আমি পুজো করতে পারি। আচ্ছা দাদা, জ্যোতিষ কি বিজ্ঞান নাকি নিছক বিশ্বাস? তো এই কথাতে বলতে আসি, আরো সিম্পলিফাই করে দিই তোমার কথাটাকে, জ্যোতিষ কি বিজ্ঞান না অন্ধবিশ্বাস? বলা যেতে পারে, হ্যাঁ ঠিক, আমার মানে এরকমই আর কি। হ্যাঁ, কথাটা এরকমই। এবার আসি তোমাকে আমি একটা বিজ্ঞানের কথায়। টাইম মেশিন, টাইম মেশিন কি আদতেও প্র্যাকটিক্যালি সম্ভব? দেখেছো কোনো টাইম মেশিন তৈরি করেছে? না। তো একটা কথা আছে যে যদি আলোর থেকে বেশি গতিবেগে আমরা ট্রাভেল করতে পারি, নাকি আমরা টাইম ট্রাভেল করতে পারবো। ঠিক আছে, এটা একটা থিওরি, কিন্তু আলোর থেকে বেশি গতিবেগে যাওয়া সম্ভব নয়। সেম জ্যোতিষের ক্ষেত্রেও একটু আগে যে আমি তোমাকে বললাম এটা রুলটা, ইফ 7th কাসপাল সাবলট সিগনিফাইজ 2, 7, 11 দেন ম্যারেজ প্রমিস। তাহলে 2, 7, 11 আসলেই কেন হচ্ছে? এই যে ইনক্রিজিং অফ ফ্যামিলি মেম্বার, পার্টনার, আর 11th হাউস হচ্ছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, কেন এই কম্বিনেশন আসলেই হচ্ছে? ধরো আগে তোমার আমার এরকম 5,000 জনের ছকে দেখা গেছে তার 7th কাসপাল সাবলট 2, 7, 11কে সিগনিফাই করলে তার ম্যারেজ হয়েছে। আচ্ছা, ওই দশাতে বা ওই দশাতে যে দশাটা চলছে, দশার মধ্যে 2, 7, 11কে সিগনিফাই করেছে, ওই দশার ওই টাইম পিরিয়ডের মধ্যে তোমার বিয়েটা ঘটেছে। তো এটা অ্যাপ্লাইড সায়েন্স। আগে থেকে হয়তো দীর্ঘদিন প্র্যাকটিস করে করে দেখা গেছে 100, 200 কিংবা 500 জনের ছকে এই রুলটা, ধরো প্রেমজ বিবাহের ক্ষেত্রে, ইফ 5th কাসপাল সিগনিফাইজ 7 along with 2 and 5 and also 7th কাসপাল signifies 2, 7, 11 then love marriage promised। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী দশা আর কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী রুলিং প্ল্যানেট, দেখো রুলিং প্ল্যানেট দশা দুটো না একদম সম্পূর্ণ একটা আলাদা জিনিস। ঠিক আছে, দশা তো তুমি যেদিনকে জন্মেছো চন্দ্রযান নক্ষত্রে আছে তার দশা দিয়ে তোমার দশা চালু হলো। আর রুলিং প্ল্যানেটটা কি, তুমি যেদিনকে জন্মেছো তোমার লগ্নের সাইন স্টার সাব আর তোমার মুনের সাইন স্টার সাব আর ডে লর্ড। ঠিক আছে, আর আরপি রুলিং প্ল্যানেট আরেকটা জায়গাতে হিট করে। ধরো আমরা টাইম অফ ইভেন্ট বার করছি, কোন সময় ঘটনাটা ঘটবে, তখন আমাদের একটা যখন আমরা প্রেডিকশন করতে পারি তখন আমরা আরপি নিই, একটা রুলিং প্ল্যানেট নিই। তখনকার লগ্নে সাইন স্টার সাব, মুনের সাইন স্টার সাব আর ডে লর্ড। তো ওটা দিয়ে আমরা সেমি ফ্রুটফুল সিগনিফিকেটার থেকে ফ্রুটফুল সিগনিফিকেটার বার করি। ওই যে ফ্রুটফুল সিগনিফিকেটারটা বেরো, ধরো 3টে গ্রহ আসলো, জুপিটার, ভেনাস, মার্কারি। এই জুপিটার, ভেনাস, মার্কারির কম্বিনেশনেই এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, তারপরে তো আমাকে ট্রানজিট মেলাবো আমি মেলাবো যে কি হচ্ছে না হচ্ছে বা কোন সময় ঘটনাটা ঘটছে। আচ্ছা, এই একটা কথা খুব প্রচলিত আছে যে শনির দশা বা রাহুর দশা, এই শনির দশা বা রাহুর দশা মানেই কি খারাপ, মানে খারাপ কিছু? দেখো আমি তোমাকে বলি, এই শনির দশা, রাহুর দশা, মঙ্গলের দশা, এগুলো নিয়ে আমাদের মধ্যে একটু ভয়ভীতি কাজ করে। যে শনির দশা পড়েছে, রাহুর দশা পড়েছে, মঙ্গলের দশা পড়েছে। আমি একটা কথা বলি, অ্যাস্ট্রোলজি মানে না প্রথম নিজের লাইফস্টাইলটাকে ঠিক করা। তোমার শনির দশা চলছে, তুমি
দাড়ি কাটছো না, দাড়ি উস্কো খুস্কো, তুমি চান করছো না, একটু নোংরা অবস্থায় আছো, তো শনি তোমার উপর বাজে এফেক্ট ফেলবেই। ঠিক। তুমি কর্ম ঠিক করছো না, শনি হচ্ছে আমাদের কর্মের কারক গ্রহ, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডিলেরও কারক গ্রহ, ডিলে করায় কাজ। শনি যখন দেয় লং টার্মে দেয়, রোগ দিলে ক্রনিক রোগ দেয়, অনেক মানে অনেক বছর ধরে ভুগতে হয়। পয়সা দিলে অনেক বছর ধরে তোমার কাছে থাকবে বা আসবে, ঠিক আছে। তো তোমার কর্মটাকে, শনি যেহেতু কর্মের কারক গ্রহ, তোমার কর্মটাকে ঠিক রাখতে হবে। ঠিক ঠিক। কর্মটা ঠিক থাকলে শনি তোমাকে ভালো রেজাল্ট দেবে। আর প্লাস হচ্ছে তোমার হরোস্কোপের পজিশন। কারণ আমি একটা কথা বলি, কর্ম প্লাস ভাগ্য সমান সমান ফল। কর্ম সাথে তোমার ভাগ্য, তুমি সেইটার ফল পাবে। ঠিক। আচ্ছা, আমরা যখন এই শনির দশা, রাহুর দশা বা দোষ নিয়ে কথা বলছি, কালসর্প দোষ বা পিতৃদোষ, এগুলো কি মানুষের উন্নতি আটকে দেয়? দেখো, কালসর্পদোষের কথায় আমি আসি। অনেক রকমের কালসর্পদোষ হয়, সেই ডিটেলিং আমি এখন গেলাম না। কালসর্পদোষ কি, প্রথমে সেটাকে আমার বুঝতে হবে। আমাদের হরোস্কোপটা আমি যা দেখি, সাউথ ইন্ডিয়ান দেখি, ইস্টার্ন দেখি, নর্থ ইন্ডিয়ান দেখি, রাহু কেতুর একদিকে কোনো গ্রহ নেই, আচ্ছা। সেটাকে আমরা কালসর্পদোষ বলি, ঠিক আছে। কালসর্পদোষে অনেক বড় বড় সেলিব্রিটি কালসর্পদোষ আছে। অমিতাভ বচ্চনের কালসর্পদোষ আছে, তার কি আটকেছে? কালসর্প দোষ না বলে কালসর্পটাকে যোগ বলো। কালসর্প দোষ দেয় কিন্তু আটকে আটকে দেয়। আচ্ছা। ধরো তুমি একটা কাজ করছো, 1 2 3 করে তোমার 95% কাজটা হয়ে গেছে, আবার দেখবে কাজটা কোনোভাবে ভেঙে আবার প্রথম থেকে চালু করতে হবে। অমিতাভ বচ্চনের দেখো, ওনার কিন্তু স্টারডাম ছিল, ঠিক। তারপরে কিন্তু উনি ব্যাংক্রাফট হয়ে গেছিলেন, তারপর কি উনি করেননি? ঠিক। করেছেন উনি। তো কালসর্প দোষ নয়, কালসর্প যোগ। আমি বলি কালসর্প যোগ। সেটাকে ঠিক করে ঠিক পথে চালিত করলে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি রত্ন নাকি মন্ত্র, তুমি কোনটা বলবে? আবার তোমাকে তখন এই কথাটা বললাম, রত্ন আমাদেরকে পাওয়ার দেয়, আর মন্ত্র এমন একটা জিনিস, আমি বলি মন থেকে যেটা আছে সেটা মন্ত্র। আচ্ছা। মন থেকে যেটা আছে সেটা মন্ত্র। খুব ভালো কথা এটা। কারণ ভগবান এরকমই না যে দেবনাগরী ভাষায় উনি বোঝেন, সংস্কৃতই উনি বোঝেন, সেটা নয়। তুমি মন থেকে ডাকলে ভগবান তোমার কথাও বুঝবে। তো মন্ত্র দ্বারা, এই যে ধরো ওই ভালো ছেলে খারাপ ছেলের উদাহরণটা দিলাম, ধরো এটা তুমি তোমার হরোস্কোপে যে গ্রহটা তোমাকে বাজে রেজাল্ট দিচ্ছে, বা ওই বললাম 2 7 11 ফলটা পেতে গিয়ে আমি লগ্নের মারক বাধকের রেমেডি দিয়ে দিলাম, সেক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। কিন্তু মন্ত্রের ক্ষেত্রে কি হবে, স্পেসিফিক ঠিকঠাক মন্ত্র যদি তুমি ইউজ করতে পারো, তোমার মন্ত্রের কোনো নেগেটিভ ফল নেই। এবার দেখো, কেউ যদি বাড়িতে উগ্রতারা, ধূমাবতী এনাদের মন্ত্র পাঠ করতে যায় গুরুর নির্দেশ ছাড়া, ঠিক আছে, তার তো একটা ব্যাড এফেক্ট পড়বেই। তো সব কিছুরই যেমন ভালো আছে, ভালো দিক আছে, খারাপ। আমি এখন বলে দেবো তোমাকে যে মন্ত্র পড়লেই সব ঠিক আছে, আমার কথা শুনে পড়তে যাবে লোকে, ঠিক আছে, উগ্রতারার মন্ত্র পড়তে শুরু করে দিল, তার দীক্ষা নেই, কিছু নেই, মা বগলার মন্ত্র পড়তে শুরু করতে, তার মানে একদম সত্যম ঠত্যম সব একদম ঠিক আছে, করতে যাবেন না, এগুলো করা উচিত নয়। গুরুর নির্দেশ যদি থাকে, গুরুর, কারণ বলে ইষ্ট রুষ্ট হলে গুরু বাঁচায়, গুরু রুষ্ট হলে কিন্তু কেউ বাঁচাতে আসে না। গুরুর কথা শুনে জিনিসটা করবেন। কারণ হচ্ছে কলিযুগে না, মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, বল কম, বীর্য কম, বলবীর্য কম। তো এই যে গুরু পরম্পরার আমাদের যে জিনিসটা আছে, তো আমাদের যদি স্ট্রেট ফরওয়ার্ডলি বলা হয়, সদাশিব তন্ত্রের প্রবক্তা, সদাশিব থেকে এই কলিযুগে প্রথম গুরু হচ্ছে আদিগুরু শঙ্করাচার্য, তারপরে আমাদের যে গুরুরা আছে, এইভাবে এটা এসছে।
বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তুমি তো মা ওলাইচণ্ডী মন্দিরের হুম। সেবায়েত। এই ওলাইচণ্ডীর নামটা এলো কি করে? দেখো, ওলাইচণ্ডী নামটা আসার পেছনে না খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। কারণ আমাদের 476 ইয়ার, 476 বছরের, এবার অক্ষয় তৃতীয়া আসলে 477 বছর হবে। আচ্ছা ঠিক আছে, অক্ষয় তৃতীয়া আমাদের প্রতিষ্ঠা দিবস মন্দিরে আমাদের বার্ষিক উৎসব। সেইদিনকে প্রায় আমাদের মন্দিরে 2-2,500 লোক খাওয়ানো হয়। হ্যাঁ, মায়ের ভোগ বিতরণ করা হয়, হোম হয় সকাল থেকে। এই ওলাইচণ্ডী নামটা, মা চণ্ডী শুনে থাকবে, ওলাইচণ্ডীটা কোথাও শোনোনি। কারণটা কি? এই যখন মহামারী হতো, এই হামের জন্য, হামকে ওলা ওটা বলা হতো। ওই ওলা ওটার জন্য গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, মানে একদম মরক লেগে গেছিল, মানে সবাই মরছে। মা চণ্ডীকে তখন প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের মন্দিরে না, যে কোনো ওই গ্রামেরও প্রতিষ্ঠা করে পুজো করলে নাকি রোগ সারত। তো আমাদের মন্দিরে প্রথম ছিল হচ্ছে বাবা পঞ্চায়নের মন্দির, তারপরে আমাদের পূর্বপুরুষ দুর্গারাম স্বপ্নাদেশ পায় মায়ের। আমি এই ঝিলের মধ্যে আছি, ঝিল থেকে মাকে তুলে আনা হয়, মাকে তুলে এনে মায়ের শিলামূর্তি প্রতিষ্ঠা করা হয়। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, তুমিও যখন মনে হয় গেছিলে জিজ্ঞাসা করেছিলে মা নিচে আছেন কেন। হ্যাঁ হ্যাঁ, মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসা, বাবা পঞ্চান্ত উপরে, মা নিচে আছে। আমাকে অনেক ভক্তরা এ করে, আমি দেখলাম আমাদের গুগলেও একটা রিভিউ দিয়েছে যে এখানে হচ্ছে মা নিচে আছে। ঠিক আছে, কারণটা জানতে হবে, মায়ের শিলামূর্তি ওখানে প্রতিষ্ঠা করা আছে। আচ্ছা মায়ের শিলামূর্তি ওখানে প্রতিষ্ঠা করা আছে, মায়ের ওখানে শিলামূর্তির ওপরে মুখ আর হাত লাগানো আছে, আর কিচ্ছুটি নেই। আচ্ছা ঠিক আছে, এই এবার তখন এক সাহেব, ইংরেজ সাহেব আসে মন্দিরে, এসে বলে তার বউকে মা স্বপ্নাদেশ দিয়েছে মাকে প্রতিষ্ঠা করার 1-2 সপ্তাহের মধ্যেই। স্বপ্নাদেশ দিয়েছে যে বল ওদেরকে গিয়ে মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসাকে প্রতিষ্ঠা করতে। উনি অষ্টধাতুর মূর্তি বানিয়ে দিয়েছিলেন ওই সাহেব তোমাদের মন্দিরে? হ্যাঁ, আর ওই হামকে ওলা ওটা বলা হতো। আর মুসলিম কমিউনিটির লোকরা তাই এই ওলা ওটা থেকে ওলা বিবি বলতো মাকে, ওলা বিবি বলতো। ওখান থেকেই ওলাইচণ্ডী নামের উৎপত্তি। আর স্টিল নাও এখনো, তার মানে আমাদের চৈত্র মাসে আমাদের মন্দিরে প্রায় 3-4 কিলোমিটার লাইন পড়ে যায় এই ঠান্ডা পুজো যে হয় ওই পুজোর জন্য। তখন বারোয়ারি পুজো আসে, বুঝলে তো? তার মানে পাড়ার যেই শীতলা পুজোগুলো হয়, তারা আমাদের মন্দিরে আগে পুজো দিয়ে আমাদের মন্দিরে সিঁদুর নিয়ে গিয়ে ঘট প্রতিষ্ঠা করে, সিঁদুরে ওই ঘট লাগায়। ঠিক আছে, এখনো মুসলিম কমিউনিটি থেকে 3টে বারোয়ারি পুজো আসে আমাদের। কারণ এটা মান্যতা আছে এখনো মায়ের কাছে, যদি কেউ 21টা শনিবার বা 21টা মঙ্গলবার আসে, মাকে দর্শন করে, ধূপ দেখায়, আর মাকে হচ্ছে নিজের মনের ইচ্ছে জানায়, তাহলে মা কাউকে ফেরায় না। আমি এরকম দেখেছি শুভঙ্কর, তোমায় কি বলবো, বলতে গেলে গায়ে কাঁটা দেয়। আমি বাড়িতে বসে আছি, তখন আমি অনেকটা ছোট, ক্লাস 10 কিংবা 11-এ পড়ি, বসে আছি। আমার বাবা আর মা, আমার দিদা এসছেন, তাকে হচ্ছে কলকাতা স্টেশনে ট্রেনে তুলতে গেছেন। বসে আছি, তো আমাদের মন্দিরটা তো দেখেছো তুমি, এরকম চৌকো, ঠিক আছে? তবে মায়ের মন্দিরটা, মন্দিরের বাইরেটা পুরো এরকম আমাদের বাউন্ডারির মধ্যে। তো আমি দেখছি, আর ওটা তো গ্রিল পুরো, এদিক থেকে তো ওদিক দেখা যাচ্ছে। আমি একটু সাইডটা করে বসে, আমি পেছনে দেখতে পাচ্ছি কে একটা হেঁটে যাচ্ছে। আমি বললাম কে? আমি দৌড়ে গেছি দেখতে, দেখছি আমাদের ঠিক মন্দিরের ছাদটা দিয়েই আওয়াজ আসছে, হাঁটার শুধু। তারপরে আমাদের মন্দিরের ছাদ, তারপরে আরেকটা ছাদ যেখানে বাস থেকে এখনো পয়সা ফেলে, ওই ছাদটা দিয়ে আওয়াজ পাচ্ছি। আমি 2তলায় উঠে গেছি, যে আমার 3তলার ছাদ দিয়ে আওয়াজ আসছে। বললাম কি ব্যাপার? আর আমার তো একটুখানি অনেকটা ছোট তখন,
হ্যাঁ 10-11 পড়ি, একটু ভয় লাগছে। বাবাকে ফোন করেছি আমি যে এরকম এরকম হচ্ছে। হ্যাঁ বলছি ঠিক আছে, তুমি মন্দির তো সময় হয়ে গেছে, হ্যাঁ 8টা বাজে, তুমি মন্দিরটা বন্ধ করে ঘরে বসো। তো বসি ঘরে, বাবা আসে, বাবা এসে বললো কি হয়েছে ঘটনাটা বলো। আমি পুরো ঘটনাটা বাবাকে বলি। বাবা বলে আচ্ছা ঠিক আছে, চলো মন্দিরে চলো। আমি বলি যে তো আমরা তো মন্দির বন্ধ হয়ে গেলে কোনদিন খুলি না, মন্দির বন্ধ হয়ে গেলে কোনদিন খুলি না। বলছে না, মায়ের মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, আমারও এরকম হয়েছে, আচ্ছা, আমারও এরকম হয়েছে। মানে কাকু ফিল করেছে। হ্যাঁ চলো গিয়ে কি কি বুঝতে পারছি না, খুলেছি, মা হাত জোর করে বলছি কি ভুল করলাম, তাহলে আমাকে জানান দে কি ভুল করলাম। হট করে বলতে বলতে মায়ের পায়ের কাছে না, মায়ের তো শিলামূর্তি, মায়ের পায়ের কাছে নুপুর রাখা থাকে, নুপুর একটা দেখছি ভেঙে গেছে। কারণ রাত্রিবেলা যখন আমরা বাড়িতে থাকি তখন আমরা স্পষ্ট বুঝতে পারি মা বিচরণ করছেন, মা বিচরণ করছেন। আর মা আমাদেরকে বুঝিয়ে দেয়। আমি বলে না, শুধু এরকম ভক্তরাও আছেন যারা এসে বলেছেন যে মা না মনে হয় আমাকে ডাকলো। একজন এসে কাঁদছেন, খুব কাঁদছেন, হট করে কাঁদতে কাঁদতে মায়ের কাছে কাঁদছেন। হ্যাঁ বললাম ঠিক আছে, মাকে জানান ঠিক হয়ে যাবে। 10 মিনিট পরে এসে দেখছি না উনি নর্মাল বলছে মা বলেছে আমার সব ঠিক হয়ে যাবে। আমার কথা নয় কিন্তু, এটা আমার মুখের কথা নয়। আমি লোককে এরকম দেখেছি শুভঙ্কর, ঠিক আছে, যে মায়ের জন্য বলবো যে মায়ের জন্য এটা দিন, মায়ের জন্য ওটা দিন, আমাকে কিছু বলতে হয় না, সে ঠিক। আমাকে কিছু বলতে হয় না, বিশ্বাস করো আমাকে কিছু বলতে হয় না। মায়ের কেউ এসে বলছে আমার এটা হয়েছে, মায়ের জন্য এই গয়নাটা আনলাম আমি, মায়ের আমার এটা হয়েছে, মাকে আমি বলেছিলাম এটা দেব, প্রচুর দিয়ে যায়, মিথ্যে বলবো না, প্রচুর প্রচুর মায়ের কাছে সেগুলো মায়েরই থাকে, ঠিক আছে, সেগুলো মায়েরই থাকে। এরকম একটা ঘটনা বলি। একবার আমি স্কুল থেকে এসছি, দেখছি বড় দাড়ি পাল্লা লাগানো আছে, তো ওজনের পুজো বলে, ঠিক আছে। এবার দেখো ওজনের পুজো ম্যাক্সিমাম লোকে ছোটবেলায় দিয়ে দেয় যদি মানত থাকে, ঠিক আছে, আর নালে বিয়ে থা যদি না হয় তখন হচ্ছে বড় বয়সেও করলে করে। তো এসছে, আমি বললাম যে এত বড়, আমি বাবাকে জিজ্ঞাসা করছি ওনার কি কোনো কিছু সমস্যা নেই, একটা ছেলে লোক বলছে সমস্যার জন্য নয় এটা। আমি বললাম তাহলে কিসের জন্য? সে বলল যে তার বাবা মা ছোটবেলায় মানত করে গেছিল। তার বাবা মা? হ্যাঁ আচ্ছা। ছোটবেলায় মানত করে গেছিল। সেই লোক মানে ছেলেটির যখন 24 না 25 বছর বয়স তখন মা তাকে স্বপ্নাদেশ দিয়েছে, তোর বাবা মা আমার মন্দিরে মানত করে গেছিল, এটা তুই এবার পূরণ কর। হয়েছে। এবার আসি হচ্ছে আমাদের মন্দিরে বলিও হয়, ঠিক আছে, তুমিও দেখেছো হাঁড়ি কাঠ আছে, আমি তোমাকে বলেছি। প্রথম কথা, অনেকেই এই কথাটা শুনে বলবে না কি নৃশংস, হ্যাঁ বলি দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তাহলে প্রত্যেক কটা পাড়ার মুখে মুখে যে মাংসের দোকানগুলো হয় তাহলে ওগুলো আগে বন্ধ করতে হবে, ওগুলো আগে বন্ধ করুন। বলিতে না রুদ্রগুণ, বলির রক্তে রুদ্রগুণ থাকে, সেই রুদ্রগুণে মন্দির জাগ্রত থাকে। এই যে পাঁঠাটা বলি হলো, সেই পাঁঠাটা আগের জন্মেও সে বলিদানেরই পাঁঠা ছিল। আগে বলিদান কিরকম করে হতো, সাধক নিজে ইচ্ছে দিয়ে ভাবতো মাকে বলি দেবে, কোনো একটা প্রাণী এসে আসতো, তাকে হচ্ছে এ করা হতো না, সে অটোমেটিকলি মারা যেত। আচ্ছা। বলিদান প্রয়োজন,
এই এই কথাতে আরেকটা কথায় আসি, এই যে পঞ্চমকর পুজো আমরা অনেক শুনি এখন, পঞ্চমকর 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 পঞ্চমকর। এই পঞ্চমকর পুজোতে কি কি লাগে? মদ, মাছ, মাংস, মুদ্রা, মৈথুন। ঠিক আছে, তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি আমি। সবাই ভাবছে যে, অনেকে বলছে পিকনিক হচ্ছে, মদ মাছ মাংস নিয়ে তো পিকনিক হচ্ছে। ধরো তুমি কোনো একটা দশমহাবিদ্যার কোনো একটা বিদ্যার পুজো করছো, এই পুজোটা নিশ্চয়ই 8 ঘন্টা 40 মিনিটের নয় না, তার একটা বড় প্রসেস আছে, একটা বিশাল বড় প্রসেস আছে। সেই প্রসেসটার সময় ধরো তুমি হচ্ছে কোনো মাঠে বসে করছো। প্রথম কথা, শেডের তলায় তো করা যায় না, এই বাড়ির ছাদের তলায় দশমহাবিদ্যার পুজো করা যায় না। কালী পুজো করা উচিত, বাড়িতে প্যান্ডেল করে না, খোলা আকাশের তলায় করতে হয়। তুমি করছো শীতকাল, তোমার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পুজো চলছে, সামনে মাটন রেখেছো, মায়ের খাসির মাংস রেখেছো, সাথে হচ্ছে পোলাও রেখেছো, মদ্দা রেখেছো, মাছ রেখেছো। এমনি খাসির মাংস না ঠান্ডা হয়ে গেলে ল্যাদল্যাদে হয়ে যায়। চালটা 4-5 ঘন্টা পর ওই ঠান্ডা কারণে মানে রাইসটা চাল চাল হয়ে গেছে, ওটা প্রসাদ, ওটা তোমাকে খেতে হবে, তুমি না ওটা গরম করতে পারবে, না ওটা আবার ফোটাতে পারবে, কিছুই করা যাবে না। তুমি ওটা ছিঁড়ে খাচ্ছ, চাল চাল চিবিয়ে খাচ্ছ, তুমি আর পারছো না খেতে। প্রথম দিনকে, সেকেন্ড দিনকেও ওটা খেলে, আবার থার্ড দিনকেও, এরকম করে তুমি 5 দিন তো ছেড়ে দাও। যদি 2 দিন খাও না, কদিন দিয়ে বাড়িতে মা মটন রান্না করে দেবে, খেতে ইচ্ছা করবে না দেখে। তার মানে তোমার মধ্যে দিয়ে ওইটার লোভটা কিন্তু কাটানো হচ্ছে, চলে গেল। তো আমাদেরকে এটা দিয়ে আমাদের স্যাক্রিফাইস শেখানো হয়। আচ্ছা, তুমি তো এরকম অনেক বাস্তু দোষের কাজও করেছো, বাস্তু কাটানোর। বাস্তু দোষ কি মানুষের ভাগ্য বদলে দেয়? মানে আমি বলতে চাইছি যে খারাপ করে দেয়। বাস্তু আমার, আবার বলি, হরোস্কোপ আমার কর্মফল অনুযায়ী হয়, আমাদের বাস্তু আমাদের কর্মফল অনুযায়ী হয়। ঠিক আছে, এবার সেটাকে যতটা তার মানে সোজা ওয়েতে আনা যায়। ঠিক আছে, আমি তোমাকে আজকে বলবো আমি তোমার 100% বাস্তু ঠিক করে দেবো, আমি লিখে দিচ্ছি কেউ পারবে না 100% বাস্তু ঠিক করতে। 100% বাস্তু ঠিক করতে গেলে মাঠের মাঝখানে বাড়ি করতে হবে। তোমার তো ঘরের বাস্তুটা ঠিক করে দিলে, তো ঘরের বাইরের জিনিসগুলো দেখবে না তুমি। ধর তোমার সামনে ফ্লাইওভার আছে, তোমার নর্থ ইস্টের দিকে ফ্লাইওভার আছে, সেটাও খারাপ। বা নর্থ ইস্ট কাটা মিনস, ধরো একটা চৌকো যদি ধরি, এটা যদি নর্থ ইস্ট হয়, নর্থ ইস্টটা এরকম করে কাটা, এখানটা নেই। হ্যাঁ, অনেকেই থাকে এরকম কার্ভ কর্নার নেই, সেক্ষেত্রে কি হবে? আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি নিজে করে দেখেছি, তুমি করে দেখো। পূর্ব দিকে পা করে শুও রাত্রিবেলা, পূর্ব দিকে পা করে শোবে, আর উত্তর দিকে পা করে শোবে। তবে তুমি 1 মাস পূর্ব দিকে পা করে শো, তারপরে 1 মাস উত্তর দিকে পা করে শো। উত্তর দিকে পা করে পয়সা করি ফ্লো বেড়ে যাবে, কাজ বাজ আসবে নতুন। উত্তর দিকে পা করে শুলে, পূর্ব দিকে করে শুলে হবে না। আর যদি বাস্তুর মধ্যে কিছু ভৌতিক অনুভূতি করতে হয়, একদম যেখানে ঘুমাও তার সোজাসুজি একটা আয়না রাখবে, রাত্রিবেলা যাতে ঘুমটা ভাঙলে আয়নাটায় নিজের মুখটা দেখতে পাও। করে দেখো। আর এখন তো ম্যাক্সিমাম ফ্ল্যাট জয়েন্ট হচ্ছে বাথরুম, ঠিক আছে, বেডরুমের পাশেই রান্নাঘর, তার মানে ওরকম জায়গায় তো দেখো দিকের তো একটা ব্যাপার থাকেই, ঠিক আছে, কিন্তু এগুলোও প্রচুর পরিমাণ ম্যাটার করে। যে তোমার অ্যাটাচ রান্নাঘর, একই দেয়ালের সাথে রান্নাঘর বাথরুম, সেক্ষেত্রে না যেই ঘরে থাকবে সে সারা সবসময় শরীর খারাপ হবে। এবার কি ধরনের শরীর খারাপ হবে,
কি হবে সেটা হচ্ছে দিকের ওপর অনেকটা নির্ভর করে। আচ্ছা, মানে এটাকেই তো গুরুচণ্ডাল দোষ বলে, যে একই হ্যাঁ। সাথে থাকলে। ঠিক আছে, এবার দেখো তুমি নিজে নর্থ ইস্ট সাইডে, তুমি কিছু না কিছু করতে হবে না, তোমার ঠাকুর ঘর রাখতে হবে না, তুমি হচ্ছে মেডিটেশন করো ওখানে বসে, নর্থ ইস্ট কর্নার ঈশান কোণে বসে মেডিটেশন করো, আর জায়গাটাকে হালকা রাখো। হুম। সাউথ ওয়েস্টকে ভারী করো আর নর্থ ইস্টকে হালকা রাখো। আর উত্তর দিকে নিজের বাথরুম বানিও না নর্থ সাইডে। এইটা করে দেখো তোমার জীবনে কতটা পরিবর্তন আসে, কতটা পরিবর্তন। যত ডাম্প মাল সাউথ ওয়েস্টে ঢুকিয়ে দাও, তার আলমারি ঠালমারি এই জিনিসগুলো যাতে ভারী হয়। নর্থ ইস্টকে হালকা রাখো, আচ্ছা, ঈশান কোণকে হালকা রাখো। আচ্ছা, এরকম অনেকেই বলে যে আমার হাতে টাকা পয়সা থাকে না, একদম টাকা পয়সা বেরিয়ে যায়, এটা দেখো কি করা যেতে পারে? দেখো টাকা পয়সা বেরিয়ে, প্রথম কথা এটা তো হরোস্কোপের কি সমস্যা আছে এটা তো একটা দেখতেই হবে। এবার দেখো, আমাকে যদি কেউ চাকরিজীবী এসে বলে যে আমি লোনে জর্জরিত হয়ে গেছি, ঠিক আছে, আপনি একটা এমন কাজ করুন তাতে আমার লোনটা মিটে যায়। তুমি আমাকে একটা কথা বলো, তুমি চাকরি করছো, তুমি 30,000 টাকা পাচ্ছ মাসে, ঠিক আছে, তোমার লাইফস্টাইলের পেছনেই 25,000 টাকা খরচা হয়ে যাচ্ছে, আর 5,000 টাকা দিয়ে লোন মেটাচ্ছ। এখন আমি কি করে তোমার ইনকামটা বাড়াবো? তুমি তো চাকরি করছো। ঠিক। তুমি ব্যবসা করলে না 30,000 টাকা থেকে 50,000 টাকা করা যায়। এবার তোমাকে ডিসিশন নিতে হবে, হয় তুমি হচ্ছে চাকরিতে প্রমোশন চাইবে, এবার ধরো প্রমোশনের ওটা সময়ই না, বা ইনক্রিমেন্টের সময় নেই, এপ্রিল মাস নয় ইনক্রিমেন্ট হবে না, ঠিক, আগস্ট বা সেপ্টেম্বর মাস, কি করবে তুমি ওই টাইমে? ওই টাইমে তো কিছু করার নেই ভাই। যেটা সোজা কথা সোজাভাবে বলতে হবে। ঠিক ঠিক। কারণ দেখো, এখন অ্যাস্ট্রোলজারদের নামের পেছনে না চিটিং বা তকমাটা লেগে গেছে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তো ঠিক আছে, উঠছে। আমি আজকে আমার বাড়িতে বসে করছি আমার 476 বছর পুরনো মন্দির, আমি তার মা আমাকে সেবা করার সুযোগ দিয়েছে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি নিজে বিটেক করেছি, চাকরি ছেড়ে আমি মন্দির দেখছি, অ্যাস্ট্রোলজি করছি। আমার ওপর কেউ চিটিংবাজ যদি তকমা লাগায়, তো আমার মন্দিরের ওপর দাগ লাগা, আমার মায়ের ওপর দাগ লাগা, আমি সেটা হতে দিতে পারবো না, আমি সেটা হতে দিতে পারবো না। এই জন্য সোজা কথাটা সোজাভাবে ক্লায়েন্টকে বলতে হবে। ঠিক, একদম ঠিক। দোষ কাটানোর থাকলে কাটাতে হবে, আর যদি না থাকে সেটাও বলে দিতে হবে, না কাটালেও চলবে। ঠিক। যদি কাজটা পারেন বলতে হবে পারবো, আর না পারলেও বলতে হবে যে হবে না। আমাদের সময় একদম শেষের দিকে, খুব ভালো আমরা আজকে একটা জমিয়ে আড্ডা দিলাম। সব শেষে তুমি গোসাই ঠাকুরের আড্ডার দর্শকদের জন্য কি বলবে? প্রথম কথা আমি বলবো যে নিজের লাইফস্টাইলকে একটুখানি চেঞ্জ করুন, দেখবেন অনেকটা জীবনটা অনেক সহজ হয়ে গেছে, প্রথম কথা। সেকেন্ড কথা হলো, ঠাকুরে বিশ্বাস রাখুন, মা চণ্ডীকে নিজের মনস্কামনা জানান। আর তোমার চ্যানেলেই আমি একটা কথা বলছি, হয়তো ফেব্রুয়ারির মাঝখান থেকে, মিডল টাইম থেকে আমি একটা ফ্রি ট্যারো কার্ড রিডিংয়ের ক্লাস চালু করছি। এটা অফলাইনে হচ্ছে, আমার অ্যাস্ট্রোলজিরও ক্লাস চলে, পুরোটাই বিনামূল্যে। কারণ যাদের পক্ষে অ্যাস্ট্রোলজি টাকা দিয়ে শেখা সম্ভব নয়, তাদের জন্য আমি করেছি। এখন 4-5 জন মতো পড়ছে, আর ট্যারো কার্ডের ক্লাসে 7-8 জন হয়েছে। তো কেউ যদি জয়েন করতে চায় তো শুভঙ্করের সাথে কন্ট্যাক্ট করতে পারে, বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, কন্ট্যাক্ট করে ক্লাসটি জয়েন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ দাদা। গোসাই ঠাকুরের আড্ডার আজকের এই পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আপনাদের সাথে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো পর্ব নিয়ে। কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যারা দাদার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে তো নাম্বার রয়েছে এবং ডেসক্রিপশন বক্সেও দাদার নাম্বার দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর গোসাই ঠাকুরের আড্ডার চ্যানেলটি দেখতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।